আমাদের জীবনের মূল সম্পদই হলো সম্পর্ক। তবে স্বার্থের তাড়নায় আমরা এমন কিছু সম্পর্ককে পায়ে মারিয়ে ফেলি যে সম্পর্কগুলো একসময় আমাদের জীবনে রসদ জুগিয়ে এসেছে। এমনই এক চরিত্রকে নিয়ে আমাদের আজকের মুভি। দুই ভাইয়ের বড় দাদা কালীধর বয়সের মধ্যপ্রান্তে মানসিক রোগের শিকার হলে ভাই দাদাকে ফেলে আসে কুম্ভ মেলায়। পরিবারের বোঝা এই মানুষটির সাথে একসময় সাক্ষাৎ হয় একটি অনাথ শিশু বাল্লুর। 4 দিনের ছোট্ট শিশু যাকে পরিবার অবলীলায় ফেলে গিয়েছিল মন্দিরে, সেই হয়ে ওঠে কালীধরের একাকী জীবনের পরম বন্ধু। দুই একাকী মানুষের একসাথে পথ চলার মাধ্যমে তারা জীবনের আসল মর্ম বুঝতে পারে। তাদের সম্পর্ক শেষ অবধি কোন পরিণতি বয়ে আনে সেটাই আমরা দেখব আজকের মুভিতে। তাহলে চলো দেরি না করে এই সুন্দর মুভির এক্সপ্লেনেশন শুরু করা যাক। কাহিনী শুরু হয় কালীধরকে দেখানোর মাধ্যমে। হাসপাতালের সামনে রোডে সে উদ্ভ্রান্তের মতো দাঁড়িয়ে আছে, যে কারণে সেই রাস্তায় ট্রাফিক জ্যাম লেগে যায়। কিছু সময় পরে কালীধরের দুই ভাই মনোহর এবং সুন্দর তাকে হাসপাতালের ভিতরে নিয়ে আসে এবং এখানে জানা যায় কালীধর একজন মানসিক রোগী। অনেকদিন যাবৎ তার ট্রিটমেন্ট চলছে, তবে ডাক্তারের কথা মতে কালীধরের এই ভুলে যাওয়া কোনোদিনও ঠিক হবে না, বরং দিন দিন বাড়তে থাকবে। এদিকে পিতৃসমান দাদা যখন জীবনের সবথেকে কঠিন মুহূর্তের সাথে লড়াই করছে, ঠিক তখনই ভাইরা ঠিক করে কালীধরের সমস্ত সম্পত্তি নিজের নামে লিখে নেবে। এতে করে ভাই মারা যাক এবং সব ভুলে যাক, তাতেও তাদের কিছু এসে যায় না। তাদের প্ল্যান মতো সুন্দর লুকিয়ে সম্পত্তির কাগজে কালীধরের আঙুলের ছাপ নিয়ে তাদেরই ঠিক করা এক স্টাফকে দিয়ে কালীধরের সেলাইনে বিষ মেশানোর প্রচেষ্টা করে। ঠিক তখনই কালীধরের খিঁচুনি শুরু হয়ে যায়। জমি জায়গা অধিগ্রহণের কাজ সফল হলেও দাদাকে প্রাণে মারার প্ল্যানে তারা ফেল হয়ে যায়। পিয়ন বলে মার্ডারের মতো এত সাংঘাতিক সিদ্ধান্ত না নিয়ে বরং দাদাকে কুম্ভ মেলায় ছেড়ে আসুন। এমনিতেই সে কোনো কিছু মনে রাখতে পারে না আর ফিরেও আসতে পারবে না, লাঠিও ভাঙবে না আর তোমাদের সাপও মারা যাবে। মনোহরের বউ সবিতার এই প্ল্যানটা খুব পছন্দ হয়ে যায়। বাড়ি ফিরে এসে দুই ভাই সম্পত্তির কাগজ যত্ন করে আলমারিতে তুলে রাখে। তারা কালীধরকে বাড়িতে নিয়ে আসে, যেখানে আমরা কালীধরের বোন ইন্দুকে দেখতে পাই। একমাত্র ইন্দু যে তার বড় দাদাকে খুব ভালোবাসত। কুম্ভ মেলায় যাওয়ার আগে ইন্দু বড় দাদার ব্যাগ প্যাক করে দিয়ে তার পকেটে কিছু টাকা ভরে দেয়। ইন্দু ছাড়া পরিবারের সকলে মিলে কুম্ভ মেলার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এবার কুম্ভ মেলায় এসে ভাইরা যখন মহাস্নান করতে যায়, কালীধর সেই জল দেখে একটু ভয় পেয়ে যায়। সে বলে, আমি এখানেই বসছি, তোমরা বরং স্নান সেরে আসো। কালীধর বসে পড়ে ঘাটের কিনারায় এবং ভাইরা স্নান করতে চলে যায়। মূলত তারা এই পর্যায়েই দাদাকে এখানে ফেলে রেখে চলে যাবে, কারণ কালীধর তার নাম ঠিকানা কিছুই মনে রাখতে পারে না। ভাইরা স্নান করতে গেলে কালীধর একটি চায়ের দোকানে চা খেতে আসে। দোকানদার চায়ের বিল চাইলে সে বলে তার ভাই স্নান সেরে সেই বিল মিটিয়ে দেবে। এদিকে স্নান সেরে টেন্টে ফিরে এসে মনোহর তার ভাই সুন্দরকে বলে, দাদার কাছে কোনো আইডি কার্ড ছিল না তো? তুই চেক করে নিয়েছিলিস তো? এখানে কেউ তার ঘরের মানুষদের ইচ্ছাকৃতভাবে ছেড়ে গেলে কিন্তু আইনি ঝামেলায় জড়িয়ে পড়তে হবে। তো সেই ঝঞ্ঝাট থেকে বাঁচতে তারা ঠিক করে এখান থেকে যাওয়ার আগে মেলা কমিটির কাছে একটি মিসিং কমপ্লেন লিখিয়ে যাবে। দীর্ঘ সময় কেটে যাওয়ার পরেও ভাইরা আসছে না দেখে কালীধর চায়ের দোকানে টাকা মিটিয়ে উদ্ভ্রান্তের মতো ভাইদের খুঁজতে শুরু করে। আর এক পর্যায়ে মনোহর দাদাকে ভিড়ে দেখতে পেলেও না দেখার ভান করে এগিয়ে চলে যায়। দাদাকে দেখে এসে দ্রুত পা চালিয়ে ভিড়ের মধ্যে মিশে যায়। এক পর্যায়ে মনোহর সুন্দরের কাছে এসে জানায় যে সে দাদাকে ভিড়ের মধ্যে দেখেছে, কিন্তু দাদা তাকে দেখেছে কিনা সে জানে না। যাতে কোনো ঝামেলায় পড়তে না হয় তাই তারা মেলা অথরিটির কাছে গিয়ে জানায় যে তারা তাদের দাদাকে খুঁজে পাচ্ছে না। সেই অথরিটিতে আমরা জয় নামক এক মেম্বারকে দেখি। জয়দেব এবং তার স্ত্রী 10 বছরের বিবাহিত জীবনে অত্যন্ত সুখী, কিন্তু এত বছরের বিবাহিত জীবনে তাদের একটাই অভাব, সেটা হলো সন্তানের। জয়দেবের স্ত্রী ইন্দু জানায় এই মেলায় এক বাবাজি তার হাত দেখে বলেছে যদি কোনো হারিয়ে যাওয়া লোককে তার স্বামী তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে পারে তবেই সে সন্তান সম্ভবা হবে। বাবাজি লোকটির চেহারার বর্ণনাও দিয়েছে। লোকটি হবে শ্যামবর্ণের, লম্বা এবং মধ্যবয়স্ক লোক। এদিকে মনোহর আর সুন্দর ভাইয়ের চেহারার সেই একই বর্ণনা দিচ্ছে দেখে ঈশ্বরের সংযোগ ভেবে জয়দেব সেই কেস নিজের হাতে তুলে নেয়।
জয়দেব এই দুই ভাই মনোহর এবং সুন্দরকে বলে, আপনারা নিশ্চিন্তে থাকুন, আমি আপনার দাদাকে খুঁজে বের করবই। যদিও বিষয়টা এই দুই ভাইয়ের কাছে মোটেও সুখকর ছিল না। জয়দেব এই দুই ভাইদের থেকে দাদার একটি ফটো চাইলে তারা বেমালুম বলে দেয় তাদের কাছে তাদের দাদার কোনো ফটোই নেই। এদিকে কালীধর এক এক করে সমস্ত শিবিরগুলো ঘুরে দেখতে শুরু করে আর অবশেষে এসে পৌঁছায় নিজেদের শিবিরের বাইরে, যেখানে দাদাকে এমন মেলায় ছেড়ে আসার জন্য মেজ ভাই মনোহরের একটু বিবেকে লাগলে অমনি তার বউ বলে বসে, যা করা হয়েছে ঠিকই করা হয়েছে। তোমার দাদার যে রোগ ধরেছে ওই রোগ বড় লোকের রোগ, অত টাকা কোথায় পাবো? তাছাড়া তোমার দাদার এই সংসারে আছেই পাকে যার জন্য তাকে সুস্থ হয়ে বাঁচতে হবে। এই কথাগুলো নিজের কানে শুনে কালীধরের অন্তরে ঘা দিয়ে যায়। সে বুঝে যায় সারা জীবন সংসারকে দিয়ে ভাইদের মানুষ করেও আজ সে তাদের কাছেই বোঝা। বিষয়টি বুঝতে পেরে সে নিজেই হারিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় আর একটি অজ্ঞাত বাসে চেপে পড়ে। এদিকে মনোহর আর সুন্দরও বাড়ি যাওয়ার জন্য বাসে চেপে পড়ে। আর ঠিক তখনই তাদের বোন ইন্দু ফোন করে জানায় যে রুমে তাদের সমস্ত দরকারি কাগজপত্র রাখা থাকতো, শর্ট সার্কিটের কারণে সেই রুমে আগুন ধরে গেছে এবং সমস্ত রুম জ্বলে পুড়ে ছারখার হয়ে গেছে। দুই ভাইয়ের মাথায় যেন বাজ পড়ে। সম্পত্তির কাগজ তো ওই রুমেই ছিল, সুতরাং সেই কাগজও পুড়ে ছাই হয়ে গেছে। দাদাকে দিয়ে যে তারা আবার সম্পত্তির কাগজে সই করাবে তারও উপায় নেই, কারণ দায়িত্ব নিয়ে তারা দাদাকে মেলায় ফেলে এসেছে। এবার সত্যই দাদাকে খুঁজে বের করতে হবে। এদিকে সেই সময় কালীধরের বাড়িতে গিয়ে পৌঁছায় তার পাড়ার এক ব্যক্তি, যে সম্পর্কে ছিল কালীধরের খুব কাছের এক বন্ধু, যিনি ইন্দুর কাছে জানতে পারেন বাড়ির সকলেই কুম্ভ মেলায় গিয়েছিল, যেখানে কালীধর হারিয়ে গেছে। ঠিক তখনই সেই ব্যক্তির নজর পড়ে আধপোড়া সম্পত্তির সেই কাগজগুলোর ওপরে। আর বিষয়টি যে কি ঘটে গেছে সেটা সে পরিষ্কার বুঝে যায়। এদিকে দীর্ঘ 1 ঘন্টার জার্নির পরে বাসের কন্ডাক্টরের নজর যায় কালীধরের দিকে। কালীধরের কোনো গন্তব্য ছিল না, বাসের অন্তিম গন্তব্য ছিল ইটাশি। কালী বলে, আমি ইটাশি যাব, কিন্তু তার কাছে ছিল মাত্র 200 টাকা। তো বাসের ড্রাইভার পর্যাপ্ত ভাড়া না পাওয়ার জন্য কন্ডাক্টর তাকে ইটাশির আগের গ্রাম ভোজপুরে নামিয়ে দেয়। তো কালীধর সেই রাতেই সেখানে চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়ে। পরের দিন সকাল হতেই আমরা দেখি গাছের তলায় একটি পাঠশালায় কয়েকটি ছেলে পড়াশোনা করছে। আর এখানেই আমরা এই কাহিনীর অন্যতম মূল চরিত্র বাল্লুকে দেখতে পাই। বাল্লু মূলত অনাথ। 4 দিনের নবজাত এই শিশুটিকে তার পরিবার এই গ্রামের মন্দিরেই ফেলে রেখে চলে যায়। কাল রাতে কালীধর অজ্ঞাত অবস্থায় বাল্লুর জায়গাতেই শুয়ে পড়েছিল। বাল্লু কালীকে ঘুম থেকে উঠিয়ে দিয়ে বলে, ও ভাই, তুমি আমার জায়গায় শুয়ে পড়েছ, চটপট জায়গা ছেড়ে দাও। কালী বলে, যেহেতু সে এখানে শুয়ে আছে তাই এই জায়গা তার। বাচ্চাটি বলে, আচ্ছা মহারাজ, তাহলে মন্দিরে গিয়ে যদি বসে পড়ো তাহলে মন্দিরও কি তোমার হয়ে যাবে? কালী বলে, এই জায়গায় কি তোমার নাম লেখা আছে যে জায়গা তোমার? ছোট্ট বাচ্চাটি দেখায় যে হ্যাঁ, এখানে তার নাম লেখা আছে। তো কি আর করার, অগত্যাই কালীকে উঠে যেতে হয়। কালী গিয়ে পৌঁছায় মন্দিরে, যেখানে সে তার বোনের মতো দেখতে একটি মেয়েকে দেখে গুড়িয়া বলে জড়িয়ে ধরে। তো মেয়েটি তাকে অপমান করে সরিয়ে দেয়। আমরা বুঝতে পারি কালী তার পরিবারকে মিস করতে শুরু করেছিল। অন্যদিকে কালীধরের বাড়িতে পাওনাদারদের লাইন পড়ে যায়। প্রত্যেকেই ভাইদের ওয়ার্নিং দিয়ে ছেড়ে দেয় যে আগামী 1 মাসের মধ্যে টাকা না পেলে তারা এই বাড়ি দখল করে নেবে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মন্দিরের সকলকে ফ্রিতে ভাণ্ডারের প্রসাদ দেওয়া হয়, তবে সেই খাবার খেতে ইচ্ছা করে না কালীর। এদিকে কালীর বাড়িতে পঞ্চায়েত রাখা হয়, যেখানে কালীর সেই বন্ধু এসে দাবি করে, কালী আমার ধার মেটাতে পারেনি, তাই তার বাড়ি এবং জমি জমা সবকিছুই আমার নামে করে দিয়েছিল, তাই এখন থেকে এই জমি এই বাড়ি সবকিছুই আমার। তবে তার ভাইরা বলে, দাদা আমাদের নামে জমি বাড়ি সব করে দিয়ে গেছে। লোকটি দলিল দেখতে চাইলে ভাইরা চুপ হয়ে যায়, কারণ দলিল তো আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। সেই ব্যক্তি জানায় 1 মাসের মধ্যেই কালীকে খুঁজে বের করতে না পারলে এই সব সম্পত্তি তার নামে হয়ে যাবে। এদিকে কালী মন্দির প্রাঙ্গণে ঝাড় দিতে শুরু করে, যে কাজ ছিল মূলত বাল্লুর। সেই কাজ বাবদ সে যে কটা টাকা পায় সেই টাকা নিয়ে সে গিয়ে পৌঁছায় গ্রামের একটি হোটেলে। আর সেই বিরিয়ানি খাওয়ার শখ প্রকাশ করলে সেই শখে বাধা দেয় বাল্লু। দোকানের ছেলেটি বলে, আগে 100 টাকা দাও, তারপরে বিরিয়ানি দেব।
কালী বলে, একবার দেখাতে তো পারো। ছোট্ট বাল্লু হেলিক করে বলে, হ্যাঁ হ্যাঁ, আগে বিরিয়ানির দেখাশোনা কমপ্লিট হোক, তবে না পাত্রপক্ষ সম্মতি দেবে। কালী বিনয়ী হয়ে বলে, আমার কাছে টাকা পয়সা নেই, কিন্তু খাওয়ার বিনিময়ে আমি সমস্ত বাসন ধুয়ে দেব। কিন্তু তাতে দোকানদার রাজি না হয়ে তাকে তাড়িয়ে দেয়। ওইদিকে সম্পত্তি হারাবার ভয়ে মনোহর জয়দেবকে ফোন করে তার দাদাকে খোঁজার ব্যাপারে তৎপরতা শুরু করে। সারাদিন ঘুরে এসে কালীধর খাবারের খোঁজে মন্দিরে আসলে বাল্লু জানায়, খাবার তো আজকের মতো শেষ, তাই খেতে হলে কাল অবধি অপেক্ষা করতে হবে। এবার যেন কঠিন বাস্তবতায় পা রাখছিল কালীধর। সে এটাই ভাবে যে তার নিজের বাড়ি ছিল, সম্পত্তি ছিল, কিন্তু যাদের সেই সন্তান স্নেহে মানুষ করেছে সেই ভাইরাই তাকে ঘর থেকে বের করে দিয়েছে। দাদা যখন পরিবারের বেইমানির কথা চিন্তা করে কান্নায় ভাসাচ্ছে, তখন ভাইরা জয়দেবকে বাড়িতে ডেকে আনে। জয়দেব বলে, না তো আপনাদের কাছে দাদার ফটো আছে, আর না তার সোশ্যাল মিডিয়ায় কোনো অ্যাকাউন্ট আছে, তাই আপনার ভাইকে খোঁজা সম্ভব নয়। ফাঁদে পড়ে ছোট ভাই মনোহর বলে, ফটো তো আছে, এই বলে সে দাদার একখানা ফটো জয়দেবের ফোনে সেন্ড করে দেয়। জয়দেব বিষয়টি বুঝতে পেরে বলে, ফটো থাকতে সেদিন মেলায় কেন দিলেন না? আসলে আপনারা চেয়েছিলেন কালীধর যাতে ভিড়ের মধ্যে হারিয়ে যায়। আজ সম্পত্তির বিষয় এসেছে বলে তাই দাদাকে খোঁজার এত তৎপরতা, তাই তো? আচ্ছা সত্যি করে বলুন তো, আসলে কি আপনারা মানসিক বিকারগ্রস্ত ভাইকে মেলায় ছেড়ে এসেছিলেন হারিয়ে ফেলার উদ্দেশ্যে, নাকি অন্য কিছু? ব্যাপারটা গম্ভীর হয়ে যেতে দেখে মনোহর জয়দেবের হাতে কিছু টাকা ধরিয়ে দিয়ে মুখ বন্ধ রাখতে বলে। ওইদিকে কালী একটি চেয়ারে এসে ঘুমিয়ে পড়লে বাল্লু চুপিসারে এসে তাকে কিছু খাবার দিয়ে চলে যায়। পরের দিন সকাল হলে কালী মন্দিরের একটি জায়গায় ঝাড়ু দিতে শুরু করে, আর বাল্লু তার কাজ বাড়াতে গাছে উঠে গাছের পাতা ছড়াতে শুরু করে দেয়। কাজ শেষ করে কালী এক বয়স্ক মহিলাকে মন্দিরে ভারী ব্যাগ তুলতে সাহায্য করলে মহিলা খুশি হয়ে তাকে 100 টাকার নোট দেয়। সেই টাকা নিয়েই কালী বিরিয়ানি খাওয়ার জন্য দোকানে গিয়ে পৌঁছায়। আজ টাকা দেওয়ায় দোকানদার এক প্লেট বিরিয়ানি কালীর সামনে এসে নামিয়ে দেয়। সেই বিরিয়ানি আয়েশ করে খেতে যাবে, তখনই বিল্লু বলে, টাকা তো ফাটা, তো আবার কি, এইবারেও বিরিয়ানি খাওয়ার শখ তার শখই থেকে যায়। বাল্লুর এত বিরোধিতার পরেও বাচ্চাটির প্রতি অদ্ভুত একটি মায়া জন্মে যায় কালীর। পরের দিন মন্দিরে ভান্ডারা চলাকালীন ফুড কর্পোরেশন অথরিটি থেকে খাবারের ইনভেস্টিগেশনে আসে, যেখানে বাল্লু গড়গড় করে জানিয়ে দেয়, সরকার এবং জনগণের দানের যা টাকা আসে সেই টাকায় মাল অর্ধেক মন্দিরের পুরোহিতের বাড়িতে যায়, আর বাকি যেটুকু পড়ে থাকে সেটা দিয়েই ভান্ডারার প্রসাদ বানানো হয়। তো এই ঘটনা জানার পরে এবং খাবারের গুণমান টেস্ট করার পরে অফিসার পুরোহিতকে বহিষ্কার করে দেয়। তো পুরোহিত পরে এসে বাল্লুকে বলে, তোর এত সাহস যে তুই আমার সম্পর্কে নালিশ করিস? বাড়ির লোকজন তো তোকে এখানে ফেলে দিয়ে গিয়েছিল, দয়া করে খেতে দিয়েছিলাম বলেই আজ বড় হতে পেরেছিস, না হলে কোনো নালা নর্দমায় পচে মরতিস। এই কথাগুলো বাল্লুর অন্তরে ঘা করে যায়। জ্ঞান হওয়ার পর থেকে সে এই মন্দিরে আছে, তবে সবসময় সে মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন করা, বাসন ধোয়ার পরিবর্তেই খাবার নিয়েছে, নাকি ফ্রিতে। তো বাল্লু রেগে গিয়ে সেই মন্দির ত্যাগ করে দেয়। মন্দিরে বাল্লুকে দেখতে না পেয়ে কালীধর তার খোঁজ করলে মাস্টার জানায় বাল্লু মন্দিরের কাছ ছেড়ে চলে গেছে। বাল্লুর খোঁজে কালী একটি নদীর কিনারায় গিয়ে পৌঁছায়। দীর্ঘ সময় ধরে বাল্লু কিছুই খায়নি, তাই কালী তাকে একটি সিঙ্গারা ধরিয়ে দেয়। নদীর কিনারায় বসে থাকা দুইজনের একজন যাকে জন্ম হতেই তার পরিবার ত্যাগ করেছে, আর অন্যজন যাকে পরিবার ব্যবহার করে ছুঁড়ে ফেলেছে। বাল্লু পুরোহিতের ওপরে রাগ প্রকাশ করলে কালীধরও তার সুরে সুর মেলায়। সেই জায়গায় বাল্লুর মন একটু নরম হয়ে যায়। এবার তারা বন্ধু হয়ে যায়। প্রথমবার কালীধর তার নিজের পরিচয় দেয়। বাল্লু ভালোবেসে কালীধরের নতুন নাম দেয় কেডি। কালীধর সন্তান সম এই ছোট্ট বাচ্চাটির সাহসিকতায় অবাক হয়ে যায়। পুরোহিতের অপমানে সে তার ভবিষ্যতের কথা চিন্তা না করে এক কথায় মন্দির ছেড়ে এই অনিশ্চিত জীবন গ্রহণ করেছে। কারণ বাল্লুর নিজের উপরে পুরোপুরি বিশ্বাস ছিল যে এই পৃথিবীর কোনো এক প্রান্তে সে নিজের জন্য ঠিক জায়গা খুঁজে নিতে পারবে। 7 বছরের এই বাচ্চার থেকে 47 বছরের কালীধর সাহসের সাথে সম্মানের সঙ্গে বেঁচে থাকার রসদ খুঁজে পায়। কাহিনীর মধ্যে এবার আসল কাহিনী শুরু হয় দুই অনাথের জীবন কাহিনী, যারা আজকের পর থেকে আর অনাথ নয়। শুরু হয় কালীধর এবং বাল্লুর একটি সুন্দর বন্ধুত্বের সম্পর্ক, যে বন্ধুত্বে না আছে স্বার্থের বেড়াচাল, আর না আছে ভবিষ্যতের চিন্তা। সেই সঙ্গে সেই সম্পর্কে ফেলে আসা অতীতের যন্ত্রণাও একেবারেই মুছে গেছে। এটি নিখাদ বর্তমান মোড়া নিষ্পাপ বন্ধুত্ব। বরাবরই কালীধরের ডান হাত কাজ করতো না,
তাই তো সে না তো মুদিখানার দোকানে কোনো কাজ পাচ্ছিল আর না অন্য কোথাও। এদিকে জয়দেব জানতে পারে কালীধর সেদিন কোন বাসে চেপেছিল। তো জয়দেব কালীধরের সন্ধানে বেরিয়ে পড়ে। রাত্রি হলে কালীধরের বুক জুড়ে নেমে আসে অন্ধকার। চোখের জল নিয়ে এসে বলে, বাবা মারা যাবার পরে ভাইদের মানুষ করলাম, পড়াশোনা শেখালাম, আর যখন আমার সামান্য অসুখ ধরলো তারা আমাকেই ছেড়ে দিল। তার থেকে তো ভালো হতো যদি ওরা আমাকে প্রাণেই মেরে ফেলতো। যে মানুষ সারা জীবন তোমাদের বোঝা টানে তার অসময়ে তাকে সংসারের বোঝা কিভাবে ভাবতে পারো? কালী বলে, যখন তোমার কোনো আপন মানুষ তোমাকে ছেড়ে দিয়ে যাবে তখন বুঝতে পারবে কেমন লাগে। বাল্লু মুখে একটা হাসি নিয়ে বলে, আমি তখন 4 দিনের, যখন আমার নিজের মা আমাকে এই মন্দিরের সিঁড়িতে ছেড়ে দিয়ে যায়। বাল্লু বলে, ভাইদের খাইয়ে পড়িয়ে শিক্ষিত করে মানুষ করে তুলতে ভাইরা নিশ্চয়ই তোমাকে বলেনি, তুমি ভালোবেসেই করেছো, তাহলে এত আফসোস কিসের? ওদের অপেক্ষা করতে করতে যারা তোমার জন্য অপেক্ষা করে বসে আছে তাদের কথা তো তুমি ভুলেই গেছো। বাল্লু বলে, আমার আগেও কেউ নেই এবং পরেও কেউ নেই, তাই অপেক্ষা নামক জিনিসটা আমি জানিই না। তাই আমি নিজেই টিভি এবং নিজেই রিমোট। তাই নিজের জন্য বাঁচা শুরু করো, যা যা ইচ্ছা অপূর্ণ থেকে গেছে সেগুলো পূর্ণ করো। ছোট্ট বাল্লুর কাছে শান্তি পেয়ে কালী সেই রাতে নিশ্চিন্তের ঘুম ঘুমায়। পরের দিন সকাল হতেই দুইজন মিলে গাছের তলায় কাপড় দিয়ে একটি তাঁবু তৈরি করে। ছোট্ট বাল্লুর অনুরোধে কালী এবার তার সমস্ত অপূর্ণ ইচ্ছাগুলোর কথা বলে যায়, যেগুলো সংসারের জাতাকলে পিষে গিয়ে তার কখনো করা হয়েই ওঠেনি। কালী বলে যায় এবং বাল্লু গাছের ছালে তা লিখতে শুরু করে। কালীধরের প্রথম ইচ্ছা ছিল পেট ভরে বিরিয়ানি খাওয়া। কালী 100 টাকার কড়কড়ের নোট নিয়ে গিয়ে পৌঁছায় বিরিয়ানির দোকানে। কালী খুব গুছিয়ে বিরিয়ানির প্রত্যেকটি গ্রাস এত তৃপ্তির সঙ্গে মুখে তুলে নেয় যে পাশাপাশি কাস্টমাররাও তৃপ্ত হয়ে বিরিয়ানি অর্ডার করে দেয়। তার দ্বিতীয় ইচ্ছা ছিল এসি ট্রেনে বসা, তবে টাকা তো ছিল না। তাই বাল্লু তাকে গরুর গাড়িতে বসিয়ে এসি ট্রেনের মজা দেয়। কালীর শখগুলোর মধ্যে অন্যতম ছিল নেশা করা। বাল্লু এক এক করে লিখে যায় এবং কালীর সব ইচ্ছাগুলো পূরণ করতে শুরু করে। বাল্লু জানতে পারে কালী একটি অক্ষরও লিখতে জানে না, তাই বাল্লু দায়িত্ব নিয়ে তার এই বুড়ো ছাত্রকে অক্ষর পরিচয় করাতে শুরু করে। কালী জানায়, সারা জীবন অন্যের জন্য পয়সা কামিয়েছি, এবার নিজের জন্য ইনকাম করতে চায়। বয়সের মধ্যপ্রান্তে এসে কালীধর এক নির্ভেজাল বন্ধুত্বের স্বাদ গ্রহণ করছিল। এক পর্যায়ে কালী এবং বাল্লু একটি বিয়ে বাড়ি গিয়ে পৌঁছায়, যেখানে বরযাত্রীদের সাথে নেচে বাল্লু কালীর সেই ইচ্ছাটুকু মিটিয়ে দেয়। বিয়ে বাড়িতে খাওয়া দাওয়া শেষে ফেরার পথে তারা কয়েক ঝুড়ি ফুলের মালা চুরি করে নিয়ে আসে, আর সেই মালা নিয়ে তারা বেরিয়ে পড়ে। রাত জুড়ে তারা ছোটদের খেলনা, নানান ঘর সাজানোর আসবাব তৈরি করে সকালবেলায় বিক্রির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আর এক এক করে তাদের প্রত্যেকটি জিনিস বিক্রি হয়ে যায়। আর তারপরে ফুলের মালাগুলো নিয়ে একটি মন্দিরের সামনে গিয়ে বসে পড়ে বিক্রির জন্য। ছোট্ট বাল্লু, যে ছোট থেকেই কঠোর বাস্তবতার সাথে লড়াই করে বড় হয়েছে, তার ব্যবসায়িক বুদ্ধি ছিল প্রখর। বুদ্ধি খাটিয়ে বিয়ে বাড়ি থেকে আনা সমস্ত ফুল তারা বিক্রি করে ফেলে। ফুল বিক্রি করে সেই টাকা দিয়ে তারা বিরিয়ানি খেতে যায়। বাল্লু মালিককে টাকা দিতে গেলে মালিক মুখ ফসকে বলে ফেলে কেটি হলো তার দোকানের লক্ষ্মী। তার আয়েশ করে বিরিয়ানি খাওয়া দেখে দোকানের বিরিয়ানির সেল দ্বিগুণ মাত্রায় বেড়ে গেছে। কথাটা বাল্লু ক্যাপচার করে নেয়, আর সেই কারণেই সেই দিনের পর থেকে বাল্লুর বুদ্ধিমত্তায় 2 প্লেট বিরিয়ানি তারা ফ্রিতে পেতে শুরু করে, কারণ দোকানদার জানতো কালী না এলে তার দোকানের সেল বাড়বে না। অন্যদিকে জয়দেব সেই বাসের কন্ডাক্টরের কাছে গিয়ে কালীধরের বিষয়ে জানতে চাইলে সে জানায়, পয়সা না থাকায় আমি তাকে ৮৮-র আগের গ্রাম ভোজপুরে নামিয়ে দিয়েছিলাম। অবশেষে জয়দেব কালীর ঠিকানা পেয়ে যায়। কাহিনীর পরবর্তীতে আমরা দেখি জয়দেব মনোহর এবং সুন্দরকে কালীর ঠিকানা জানিয়ে দেয়, আর 2 ভাই রাতের অন্ধকারে এসে পৌঁছায় ভোজপুর গ্রামে, যেখানে কালী এবং বাল্লু ঘুমাচ্ছিল। দুইজনেই ঘুমিয়ে থাকা অবস্থায় সুন্দর এবং মনোহর কালীকে জোর করে গাড়িতে তুলে নেয়। বাল্লুর জন্য কালীধর চিৎকার করে কাঁদতে শুরু করে, আর পরক্ষণেই তার ঘুম ভেঙে যায়। অর্থাৎ এই সব কিছুই কালীর স্বপ্ন ছিল। ছটফটানির মধ্যে কালী বারবার মীরা নামক একটি মেয়ের নাম নিতে থাকে। পরের দিন ফুল বিক্রিকালীন বাল্লু জানতে চায় যে মীরাটা আসলে কে, কিন্তু কালী বিষয়টা এড়িয়ে যায়। যাই হোক, রাতে সিঙ্গাড়া কিনতে গিয়ে হঠাৎ করে সিঙ্গাড়ার পেপারে বাল্লু দেখে কালীর বাড়ির লোকেরা তার নিখোঁজের বিজ্ঞাপন ছেপেছে। এটা দেখে কালী যেমন ভয় পেয়ে যায় তেমন অবাকও হয়ে যায়। সেভাবে তার ভাইরা ইচ্ছাকৃতভাবে তাকে দলছুট করতেই মেলায় নিয়ে গিয়েছিল।
তাহলে তারা তাকে খুঁজছে কেন? তবে কালী স্পষ্ট করে জানায় যে সে কখনো আর বাড়ি ফিরে যাবে না। বাল্লু বলে, বেশ, যে জায়গা মন থেকে ছেড়ে দিয়েছো সেই জায়গায় ফিরে যাবার দরকারও নেই, এবার বরং আমরা নতুন কিছু নতুনভাবে শুরু করব। বাল্লু বলে, খবরের কাগজে তো লেখা আছে তুমি অসুস্থ। কালী বলে, আমার কোনো রোগই নেই, আমি পুরোপুরি ফিট। যাই হোক, বাল্লু কালীকে আশ্বস্ত করে যে সে তাকে কোথাও যেতে দেবে না। শান্তির ঘুম দেয় কালী। অন্যদিকে কালীধরের বাড়িতে তার পাওনাদাররা এসে একসঙ্গে হানা দেয়। তারা বাড়ির জিনিসপত্র বাইরে ফেলে দিয়ে ঘর দখল করতে যায়, কিন্তু তার আগেই তাদের বোন ইন্দু হাতের সোনার বালাখানা খুলে দিয়ে বিষয়টা সেই সময়ের জন্য সামলে নেয়। এদিকে পরের দিন থেকে বাল্লু কালীকে বারবার তার নাম লেখা প্র্যাকটিস করায়। কথায় কথায় কালী জানায় যে সে এবার নিজের জন্য ইনকাম করতে চায়, কারণ পুরুষ যখন ইনকাম করা বন্ধ করে দেয় তখন তার পরিবারের মানুষজনের কাছে বোঝা হয়ে যায়। ঠিক সেই সময় বাল্লুর টিচার আসে এবং জানতে চায় যে বাল্লু মন্দির ছেড়েছে ঠিক কথা, কিন্তু পড়াশোনা কেন ছাড়লো। বাল্লু জানায় যে সে ওই তল্লাটে আর পাও রাখবে না। কথায় কথায় মাস্টার বাল্লু এবং কালীকে জানায় যে খেলার মাঠে একটি মেলার আয়োজন করা হয়েছে, আর সেই মেলায় একটি যাত্রাপালার আয়োজন করা হয়েছে। অভিনয় করতে চাইলে তারা যেন চলে আসে। এবার গিয়ে বাল্লু এবং কেটি রাজি হয়ে যায়। অন্যদিকে খোঁজ লাগাতে লাগাতে জয়দেব এসে পৌঁছায় সেই বিরিয়ানির দোকানে, যেখানে কাজ করা ছেলেটি জানায় যে হ্যাঁ, সে কালিদাস ওরফে কেডিকে চেনে। কেটি এবং বাল্লু হয়তো মেলায় গেছে ঘুরতে। জয়দেব এবার কালীধর অবধি পৌঁছানোর রাস্তা পেয়ে যায়। অন্যদিকে মেলায় মুখময় কালি লাগিয়ে কেডি কুম্ভকর্ণের রোল এবং বাল্লু লেজ লাগিয়ে বানরের রোল প্লে করতে শুরু করে। ফেরার পথে রাস্তায় জয়দেব এই দুইজনের কাছে এসে কালীধরের পোস্টার দেখিয়ে জিজ্ঞাসা করে তারা কালীধরকে দেখেছে কিনা। যেহেতু কালী সমস্ত মুখে কালি মেখেছিল তাই জয়দেব তাকে চিনতে পারেনি। বাল্লু মিথ্যা করে বলে দেয় যে চিনি তো, আজ সকাল অবধি এই লোকটি আমাদের গ্রামেই ছিল, কিন্তু বিকালবেলায় সে বাসে করে উজ্জয়ন চলে গেছে। এইভাবেই তারা জয়দেবকে পথভ্রষ্ট করে চলে যায়। নিজেদের ছুটিতে ফিরে এসে কালী বাল্লুকে বলে ওরা আমাকে খুঁজতে শুরু করেছে, আর একবার সন্ধান পেলে ওরা আমাকে তুলে নিয়ে যাবে। বাল্লু বলে, জোর করে থোড়াই তোমাকে নিয়ে যাবে, তোমার ইচ্ছা না থাকলে যেও না। কালী জানায় যে সে এই জীবন এবং বাল্লুকে ছেড়ে আর কোথাও যাবে না। পরের দিন কালী এবং বাল্লু বাসে চেপে রাজগীরের উদ্দেশ্যে রওনা দেয় তাদের পরবর্তী নাটকে অংশ নেওয়ার জন্য। তবে কালীর মন থেকে তার ভাইদের ভয় চায় না। কালীকে স্বাভাবিক করতে বাল্লু বলে চলো একটি গেম খেলি। জানলার দিকে একবার তাকিয়ে যে যতগুলো জিনিসের নাম চোখ বন্ধ করে বলতে পারবে জানলার ধারের ওই সিট তার। কালী খেলায় রাজি হলে বাল্লু জানলা খুলে দিয়ে দুইজনেই বাইরের দৃশ্য এক ঝলক দেখে নেয়। বাল্লু দুটো ওয়ার্ড বললে অদ্ভুতভাবে কালী গড়গড় করে নানান জিনিসের নাম বলে যায়, যার সাথে বাস্তবের দৃশ্যের কোনো মিল ছিল না। কারণ কালী এতগুলো জিনিসের নাম বলেছিল যেগুলো জানলার বাইরে ছিলই না। বাল্লু এবার কালীধরের রোগের সম্পর্কে অবগত হয়, কিন্তু বুদ্ধিমান বাচ্চাটি কালীকে কোনো কিছু অহেতুক প্রশ্ন না করে জানলার ধারের সিট তাকে দিয়ে ঘুম পাড়িয়ে দেয়। এদিকে সেই রাতেই জয়দেব ভোজপুর গ্রামে ফিরে আসে। রাতে কোথাও আশ্রয় নেবে চিন্তা করে বাল্লু এবং কালীর ছুটিতে বসে পড়ে, যেখানে কালী এবং বাল্লুর সেই যাত্রাপালার গেটআপে সজ্জিত একটি পিকচার খুঁজে পায়। জয়দেব বুঝতে পারে এই ফটোতে যে আছে সেই আসলে কালী। তার স্পষ্টত ধারণা জন্মায় কালী নিজের ইচ্ছাতেই আর ঘরে ফিরে যেতে চায় না। অন্যদিকে কালী এবং বিল্লুকে আমরা নদীর কাছে দেখি। বাল্লু কালীকে স্নান করার জন্য জোরাজুরি শুরু করলে কালী জলে যেতে নিষেধ করে দেয়, কিন্তু বাল্লু তাকে জোর করে জলে নিয়ে যেতে গেলে কালী পাগলের মতো আচরণ শুরু করে। কাহিনী গিয়ে পৌঁছায় অতীতে। আমরা দেখি কালীধরের মৃত মায়ের অস্থি বিসর্জনের সময় তার বাবা হঠাৎ করে জলের গভীরে গিয়ে আত্মহত্যা করে। পাড়ে কান্নায় চিৎকারে ভেঙে পড়ে তিন ভাই বোন। সেই অকস্মাৎ ঘটনা বাবা মায়ের একসঙ্গে মৃত্যু কালীর মনে এতটাই প্রভাব ফেলে যায় যে তারপর থেকেই কালী মানসিক রোগের শিকার হতে শুরু করে। কাহিনী বর্তমানে আসে। কালী বিল্লুকে রেগে গিয়ে বলে নিজের সীমানা অতিক্রম করার চেষ্টাও করবে না। তোমার তো 7 জন্মেও কেউ নেই, কিন্তু আমার তো পরিবার আছে, আমি মারা গেলে তাদের দেখাশোনা কে করবে? এক মুহূর্তে কালী বাল্লুকে মনে করিয়ে দেয় যে সে এই পৃথিবীতে অনাথ। তো বাল্লুর মনের দুঃখে কালীকে ছেড়ে দিয়ে চলে যায় এবং মেলার একটি প্রান্তে গিয়ে বসে পড়ে।
তবে বাল্লু জানতো যে কালী তাকে ভীষণ ভালোবাসে, তাই এক পর্যায়ে কালী বাল্লুকে ঠিক মানিয়েই নেয়। বাল্লু এবার কালীর আরও অপূর্ণ ইচ্ছাগুলোর কথা জানতে চায়। কেটি জানায় একবার মীরার সাথে দেখা করতে চায়। যাই হোক, মেলা দেখা শেষে নাটকের রোল প্লে করার জন্য তারা মাস্টারের সাথে দেখা করে। মাস্টার বাল্লুকে অন্য জায়গায় বসিয়ে কেটিকে দূরে সরিয়ে নিয়ে এসে বলে, বাল্লু পুরনো স্কুল তো আসছে না, তাই ইন্দোরে ওর পড়াশোনার ব্যবস্থা করা হয়েছে। বাল্লু আপনার কথা ছাড়া অন্য কারোর কথা শুনবে না, আপনি তো এখন ওর মা বাবা, তাই ওর ভালোর জন্য ওকে বলুন না ইন্দোরে গিয়ে পড়াশোনা করতে। কিন্তু কেটি জানতো না তো সে বাল্লুকে ছাড়া থাকতে পারবে আর না বাল্লু তাকে ছাড়া, তাই সে দ্রুত বাল্লুকে নিয়ে সেই স্থান ত্যাগ করে আর একটি খোলা জায়গায় মাঠের মধ্যে এসে বসে পড়ে। বাল্লু কেটিকে বসিয়ে ফিরে যায় কিছু খাবারের ব্যবস্থা করতে। তবে খাবারের দোকানে না গিয়ে মদের দোকানে গিয়ে ইংলিশ ড্রিঙ্ক কিনতে গেলে দোকানদার পুলিশের ভয়ে বাল্লুকে তাড়িয়ে দেয়। তবে বাল্লু বদ্ধপরিকর ছিল যে সে কেটির এই ইচ্ছাও পূরণ করবে, তাই সে একটি ছেলেকে ড্রিঙ্কের বোতল বহন করতে সাহায্য করে। ছেলেটি তাকে টাকা দিয়ে সাহায্য করতে এলে বাল্লু বিনিময়ে একটি ইংলিশ ড্রিঙ্কের বোতল চায়। ছেলেটিও তাকে বোতল দিয়ে দিলে বাল্লু কেটির এই ইচ্ছা পূরণ করে দেয়। তবে বিপত্তি বাধে যখন ড্রিঙ্ক করার পরে কেটির শরীরে শুরু হয় সমস্যা। সে হঠাৎ করে খিঁচতে শুরু করে দেয়। বাল্লু ছুটে গিয়ে ডাক্তারকে ডেকে আনে। ডাক্তার কালীকে চেক করে কিছু ওষুধ লিখে দেয়। ডাক্তার বাল্লুর কাছে জানতে চায় যে কালী তার কে হয়। উত্তরে বাল্লু জানায় সবকিছু। আমরা বুঝতে পারি স্বার্থর এই দুনিয়াতে কখন নিস্তব্ধভাবে একটি স্বার্থহীন ভালোবাসা গজিয়ে উঠেছে। সারা রাত বাল্লু কালীর মাথার কাছে বসে কাটিয়ে দেয়। সকাল হলে বাল্লু কালীকে নেশা করানোর জন্য ক্ষমা চায়। কালীও কথা দেয় যে সে এরপর থেকে কোনোদিনও ড্রিঙ্ক করবে না। কালীকে বেশ ফুরফুরে মেজাজে দেখে বাল্লু বলে ফেলে, আজ বলেই দাও না মীরা কে হয় এবং কোথায় থাকে। কালী একমুখ হাসি নিয়ে বলে, মীরার বাড়ি ছিল তার মামার বাড়িতে। বিগত 10 বছর আগে মীরার বিয়ে হয়ে যায় এবং তার স্বামী বিয়ের 1 বছরের মাথায় মারাও গেছে। বাল্লু বলে, তুমি তারপরে তার খোঁজ নাওনি? কালী বলে, আগে উপায় ছিল না আর এখন রাস্তা মনে নেই। তবে বাল্লু চিরকালের মতোই একটি স্মার্ট ছেলে ছিল। সে কালীকে ওষুধ এবং খাবার খাইয়ে সোজা নিয়ে যায় একটি দোকানে। এতদিনের ইনকামের টাকা থেকে জামা কাপড় কিনে কালীর গেট আপ চেঞ্জ করে দেয়। অন্যদিকে বাল্লু নিজের জন্য একটি চশমা গলিয়ে বেরিয়ে পড়ে মীরার বাড়ির উদ্দেশ্যে। অনেক খোঁজ লাগিয়ে অবশেষে তারা মীরার বাড়িতে গিয়ে পৌঁছায়। আর এই পর্যায়ে আমাদের মীরাকে দেখানো হয়। কালীর এইভাবে মীরার বাড়িতে আসা যেন হঠাৎ বৃষ্টির সমান। মীরা এবং কালী একে অপরকে দেখে দেখতেই থেকে যায়। তাদের মুখে কোনো ভাষা থাকে না। মীরা কালীধরকে কি খাবে জানতে চাইলে সে জানায় বিরিয়ানি। আর কাহিনী গিয়ে পৌঁছায় অতীতে। আমরা দেখি একটি বিয়ে বাড়িতে কালীধর মীরার হাতের বানানো বিরিয়ানি খেয়ে পরম তৃপ্তিতে ঢেকুর তুলতে শুরু করেছিল, যেটা দেখে প্রথম দেখায় কালীধরের প্রেমে পড়ে যায় মীরা। আর তারপর থেকেই এই বিরিয়ানি আদান প্রদানের মাধ্যমেই তাদের প্রেমের সম্পর্ক বাড়তে থাকে। সম্পর্ক এবার বিয়ের দেখাশোনায় এসে পৌঁছায়। দেখাশোনার দিন কালীধরকে তার ভাই সুন্দর এসে খবর দেয় মনোহরের প্রেমিকা সবিতা অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে। তাই বাড়িতে অনেক ঝামেলা শুরু হয়ে গেছে। সেই ঝঞ্ঝাট মেটাতেই কালীধর দেখাশোনা ছেড়ে উঠে যায়। পরের দিন কালীধর এসে মীরাকে জানায় তার পক্ষে এখন বিয়ে করা সম্ভব নয়। আগে সে তার ভাই এবং বোনেদের সংসার গুছিয়ে দেবে এবং তারপরে সে নিজের সংসার গড়বে। তবে মীরার বাবা মা তাতে রাজি হয় না এবং অন্য পাত্রের সাথে মীরার বিয়ে হয়ে যায়। অর্থাৎ ভাইদের জন্যই কালী তার প্রথম ভালোবাসাকেও উৎসর্গ করেছিল। কাহিনী বর্তমানে আসে। আমরা দেখি হঠাৎ করে গল্প করতে করতে বাইরে বৃষ্টি শুরু হয়ে যায় এবং কালী দৌড়ে গিয়ে সমস্ত জামা কাপড় তুলে নিয়ে চলে আসে। তবে বিষয়টি মীরার কাছে অদ্ভুত লাগে, কারণ বাইরে তখন বৃষ্টির লেশ মাত্র ছিল না। কালীর মানসিক সমস্যার কথা বাল্লু মীরাকে জানায়। প্রিয় মানুষটিকে এমন অসহায় অবস্থায় দেখেও মীরা তাকে আরও বেশি করে ভালোবেসে ফেলে। মীরা লক্ষ্য করে কালীর সাথে বাল্লুর একটি সুন্দর সম্পর্ক তৈরি হয়েছে এবং বাল্লুর উপরে কালী ভীষণভাবে নির্ভরশীল। কিন্তু কোথাও না কোথাও একাকিত্বের ভয়ে কালী বাল্লুকে ব্যবহার করছে। এক পর্যায়ে মীরা কালীকে বলে, আর কতদিন এইভাবে পালিয়ে বেড়াবে? আর সঙ্গে করে ওকেও পালিয়ে নিয়ে বেড়াবে? কখনো ভেবেছো তুমি যখন থাকবে না ওর কি হবে? কালী বলে, বাল্লুকে ছাড়া তো সে বাঁচতেই পারবে না। মীরা হেসে নিজের এবং তার সম্পর্কের উপমা টেনে বলে, ভালোবাসার মানুষের চলে যাওয়াতে যদি তার মঙ্গল হয় তবে তাকে যেতে দেওয়া উচিত। কালীও বুঝতে পারে যে আজ যদি বাল্লুর বাবা মা তাকে ভালোবাসতো তাহলে হয়তো তারাও তাকে স্কুলে ভর্তি করাতো। মীরার কাছ থেকে বিদায় নিয়ে ভারী মনে কালী বাল্লুকে নিয়ে বাস স্ট্যান্ডে বাসের অপেক্ষা করতে শুরু করে।
বাল্লুকে কালী জানায় গতবার মন্দিরে যে সাধু এসেছিল তিনি তোমার পড়াশোনা খাওয়া দাওয়ার সমস্ত ব্যবস্থা নিতে চান, তোমার সেখানে যাওয়া উচিত। বাল্লু বেঁকে বসে, সে বলে আমি তো তোমাকে ছেড়ে কোথাও যাব না। কালীর থেকে বিচ্ছেদের চিন্তায় বাল্লু কান্নায় ভেঙে পড়ে। কালী বলে সব সম্পর্কেরই একটি এক্সপায়ারি ডেট থাকে, আর আমাদের সম্পর্কের এক্সপায়ারি চলে এসেছে। কালী মন শক্ত করে বাল্লুকে স্টেশনে নিয়ে আসে। মাস্টার এলে কালী তাকে এসি ট্রেনের টিকিট কাটতে বলে। একসময় এসি ট্রেনে চড়া কালীর ইচ্ছা ছিল, যে ইচ্ছা সে বাল্লুর মধ্য দিয়ে পূরণ করে নেয়। কালী বাল্লুর ভবিষ্যতের জন্য তাকে বিদায় দেয় আর এসে পৌঁছায় তাদের ঝুপড়িতে। বাল্লু ছাড়া এই ঝুপড়িতে আজ অন্ধকার যেন একটু বেশিই নেমে এসেছে। বাল্লুর কথা চিন্তা করতে করতে কালী যখন তার চিন্তায় মগ্ন, ঠিক তখনই সেখানে জয়দেব এসে হাজির হয়। জয়দেব তার পরিচয় দিলে কালী তার সাথে বাড়ি ফিরে যেতে রাজি হয়। বাড়ি ফিরে যেতেই ইন্দু দাদাকে দেখে জড়িয়ে ধরে। ভাই এবং ভাইয়ের বউরা শুকনো পিরিত উজাড় করে বলে, দাদা তোমায় ছাড়া একটা দিনও আমাদের ভালো কাটেনি। তবে কালী সবটাই ভালো মতো জানতো যে আসলে তার পাশে যে দুই ভাই বসে আছে তারা তার রক্তের হলেও আপনজন নয়। কালীকে পুলিশ স্টেশনে আনা হয়। কালীর বন্ধু এসে কালীকে জানায়, তুই হারিয়ে যাওয়ার পরে তোর সমস্ত সম্পত্তি নিয়ে আমি যে খবর রটিয়েছি সেটা শুধুমাত্র একটা নাটক ছিল, যাতে সেই সম্পত্তি রক্ষার তাগিদে তোর ভাইরা তোকে ফিরিয়ে নিয়ে আসে। তুই যেমনভাবে উইল তৈরি করতে বলেছিলিস আমি তেমনটাই করেছি। কালী থানা থেকে বেরিয়ে এলে তার দুই লোভী ভাই তার পিছু নেয়। ছোট বোন দাদাকে বলে, দাদা এবার থেকে তুমি আমার শ্বশুর বাড়িতে আমার সঙ্গে থাকবে। মনোহর বলে, দাদা আমার সাথে থাকবে। এই কথায় হেসে ওঠে কালীধর। সে বলে, যেদিন আমাদের বাড়ি তৈরি হয়েছিল আমার মনে পড়ে যায় গ্রুপ ফটো নিতে এসেছিল এক ফটোগ্রাফার। একটি ফটো সকলের সাথে তোলার পরে তোরা আমাকে সরিয়ে দিয়ে ফটোগ্রাফারকে বলেছিলিস এবার আমার পরিবারের সাথে একটি ফটো তুলে দিন। আমি সেদিন বুঝেছিলাম বাড়ি আমি নির্মাণ করেছি, কিন্তু নিজের পরিবার তৈরি করতে পারিনি। যেদিন আমার রোগ ধরলো সেই দিন তোমরা আমায় আর মানুষ মনে করনি। ভাগ্যিস আমার ভুলে যাওয়ার রোগটা ধরেছিল, তাই আমি সব স্মৃতি ভুলে গিয়ে নতুনভাবে সবকিছু শুরু করতে পারবো। কালীধর পরিবার ছেড়ে চিরকালের জন্য চলে যায় এবং তার সম্পত্তি 4টি ভাগে ভাগ করা হয়। প্রথম ভাগ বিক্রি করে তার ভাইদের সমস্ত ধার দেনা মিটিয়ে দেওয়া হয়। দ্বিতীয় ভাগ দেওয়া হয় ছোট বোন গুড়িয়াকে। তৃতীয় ভাগ তার সন্তান সম বাল্লুর নামে করে দেওয়া হয়, যে বাল্লু বর্তমানে ইন্দোরের একটি নামি দামি স্কুলে পড়াশোনা করছে। আর চতুর্থ ভাগটি দিয়ে যায় তার প্রাক্তন প্রেমিকা মীরাকে, যাকে সে পরিবারের কথা চিন্তা করে ছেড়ে গিয়েছিল। কাহিনীর পরবর্তীতে আমরা দেখি কালীধর নতুন বেশে নতুন রূপ নিয়ে ফিরে যায় মীরার কাছে। যে প্রতিজ্ঞা প্রেম জীবনে সে মীরার কাছে করেছিল যে সে কখনো মীরাকে ছেড়ে যাবে না, সেই প্রতিজ্ঞা পূর্ণ করতে। আর অবশেষে কালী এবং মীরা একটি নতুন জীবন শুরু করে এবং এই সুন্দর দৃশ্য দিয়ে মুভির কাহিনী এখানেই শেষ হয়ে যায়। আমি নিশ্চিত এই গল্প তোমাদের মন ছুঁয়ে গেছে। বাস্তবিক জীবনে এমন কাহিনী প্রায় প্রত্যেকটি সংসারেই আছে। সংসারের হাল ধরা মানুষটির অসময়ে সেই মানুষই পরিবারের কাছে হয়ে দাঁড়ায় বোঝা। এই গল্পে বাল্লু কালীর সেই পরম বন্ধুটি ছিল, যে পথভ্রষ্ট কালীকে পথ দেখিয়েছে, জীবনের বাস্তবতা শিখিয়েছে, প্রমাণ করেছে মাঝে মধ্যে ইচ্ছে করে হারিয়ে যাওয়া ভালো, ভুল ট্রেনেও বহুদূর এগিয়ে যাওয়া ভালো। তাই সময় থাকতে সম্পর্কের মূল্য দাও। কৃতজ্ঞ হও সেই মানুষগুলির উপরে যারা তোমার অসময়ে তোমায় তুলে ধরেছে। তো আজ এই অবধি। পরের দিন আবারও আসছি একটি ইউনিক মুভির কাহিনী নিয়ে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।